আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে যে তোমাদের গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় নিয়ে হচ্ছে যে বেসিক কিছু আলোচনা করব। তার পরবর্তীতে হচ্ছে যে ধীরে ধীরে অনুশীলনের যে মূল অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব এবং যে উদাহরণগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তো দেখো শুরুতে কি বলা আছে, অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে যে মুনাফা। অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে মুনাফা। তো মুনাফা বলতে আমরা কি বুঝি? মুনাফা হচ্ছে যে সাধারণভাবে কোনো ব্যবসা বা বিনিয়োগ থেকে খরচ বাদ দেওয়ার পর যে অতিরিক্ত অর্থ অর্জিত হয় তাকে হচ্ছে মুনাফা বলে। তো আমি আবার বলছি যে মুনাফা কাকে বলে। মুনাফা হচ্ছে যে আমরা যখন কোনো ব্যবসা করি বা বিনিয়োগ করি তখন এক্ষেত্রে ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে আমাদের যে খরচ হয়, খরচ বাদ দেওয়ার পর আমাদের মূল টাকা থেকে যে অতিরিক্ত টাকাটা আসে সেটাই হচ্ছে আমাদের মুনাফা। তো দেখো তোমাদের বইয়ে কি বলা আছে, বইয়ে বলা আছে হচ্ছে যে দৈনন্দিন জীবনে সবাই বেচাকেনা ও লেনদেনের সাথে জড়িত। তো দেখো শুরুতেই হচ্ছে যে এখানে গুরুত্বপূর্ণ দুটি শব্দ চলে এসেছে। এখানে হচ্ছে বেচাকেনা আর লেনদেন বলা হয়েছে। তো বেচাকেনা বলতে আমরা কি বুঝি, বা ক্রয় বিক্রয় বলতে আমরা কি বুঝি? বেচাকেনা বা ক্রয় বিক্রয় বলতে হচ্ছে যে আমরা অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা পরিবর্তন হওয়াকে বেচাকেনা বা ক্রয় বিক্রয় বুঝি। তো আমি আবার বলছি যে বেচাকেনা বা ক্রয় বিক্রয় বলতে আমরা কি বুঝি? বেচাকেনা বা ক্রয় বিক্রয় বলতে আমরা হচ্ছে বুঝি যে অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা পরিবর্তন হওয়াকে বুঝি। তো দেখো আমি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি। উদাহরণ হচ্ছে যে একজন দোকানদারের কাছ থেকে একটি কলম কিনলা। তো দেখো তুমি যখন দোকানদারকে অর্থ দিয়েছো বা টাকা দিয়েছো তখন কিন্তু দোকানদার তোমাকে কলম দিয়েছে, এর পূর্বে কিন্তু তোমাকে টাকা ছাড়া কলম দেয়নি। এক্ষেত্রে কি ঘটেছে? এক্ষেত্রে ঘটেছে হচ্ছে যে তুমি দোকানদারকে প্রথমে কি দিয়েছো? তুমি দোকানদারকে হচ্ছে যে অর্থ দিয়েছো। কি দিয়েছো? তুমি দোকানদারকে অর্থ দিয়েছো, বিনিময়ে দোকানদার তোমাকে কি দিয়েছে? বিনিময়ে দোকানদার তোমাকে হচ্ছে যে কলম দিয়েছে। তো দেখো টাকা দেওয়ার আগে এই কলমের মালিক কে ছিল? টাকা দেওয়ার তুমি টাকা দোকানদারকে টাকা দেওয়ার আগে হচ্ছে যে কলমের মালিক ছিলেন দোকানদার। যখন তুমি তাকে অর্থ বা টাকা প্রদান করেছো তারপরে কিন্তু উনি তোমাকে অর্থের বিনিময়ে কলমটি দিয়েছেন। এক্ষেত্রে মালিক কে? এক্ষেত্রে মালিক হচ্ছে এখন তুমি। তো ঠিক এই বিষয়টিকে হচ্ছে যে বেচাকেনা বোঝানো হয়েছে। অপরদিকে যে লেনদেন শব্দটি রয়েছে, লেনদেন দ্বারা কি বুঝি আমরা? লেনদেন বলতে যে শুধু আমরা দেওয়া নেওয়া এরকম বিষয়টিকে বুঝে থাকি, আসলে কিন্তু এরকম না। লেনদেন হচ্ছে যে যেখানে অর্থের সম্পৃক্ততা থাকবে। দেওয়া নেওয়ার সাথে কি থাকবে? দেওয়া নেওয়ার সাথে হচ্ছে অর্থের সম্পৃক্ততা থাকবে। লেনদেন বলতে সেই বিষয়টিকে হচ্ছে যে বোঝানো হয়। তারপরে দেখো কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে যে কেউ শিল্প প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে পণ্য উৎপাদন করেন ও উৎপাদিত পণ্য বাজারে পাইকারদের নিকট বিক্রয় করেন। আবার দেখো এখানে আরো একটি গুরুত্বপূর্ণ শব্দ চলে এসেছে, শব্দটি হচ্ছে যে বিনিয়োগ। বিনিয়োগ বলতে আমরা কি বুঝি? বিনিয়োগ বলতে আমরা বুঝি হচ্ছে যে ভবিষ্যতে মুনাফা বা লাভের আশায় কোনো ব্যবসা বা সম্পদে বা প্রকল্পে হচ্ছে অর্থ খাটানোকে বোঝানো হয়। তারপরে দেখো কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে যে আবার পাইকারগণ তাদের ক্রয়কৃত পণ্য বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ তাদের ক্রয়কৃত পণ্য সাধারণ ক্রেতাদের নিকট বিক্রয় করেন। তারপরে দেখো কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে যে প্রত্যেক স্তরে সবাই মুনাফা বা লাভ করতে চান, তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতিও হতে পারে। যেমন শেয়ার বাজারে লাভ যেমন আছে তেমন দরপতনের কারণে ক্ষতিও আছে। আমরা নিরাপত্তার স্বার্থে টাকা ব্যাংকে আমানত রাখি। ব্যাংক সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভ বা মুনাফা পায় এবং ব্যাংকও আমানতকারীদের মুনাফা দেয়। তাই সকলেরই বিনিয়োগ ও মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার। এই অধ্যায়ে লাভ, ক্ষতি এবং বিশেষভাবে মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো দেখো এখনো হচ্ছে যে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এখানে লাভ এবং ক্ষতি, এই দুইটি বিষয় সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করি। দেখো লাভ বলতে আমরা কি বুঝি? লাভ বলতে হচ্ছে যে আমরা বুঝি যখন কোনো পণ্য তার কেনা দামের চেয়ে বেশি দামে বিক্রয় করা হয় তাকে লাভ বলে। তুমি মনে করো যে তোমার কাছে দোকানদার যে কলমটি আগে বিক্রয় করেছিল সে হচ্ছে যে 4 টাকা দিয়ে কিনেছে। কার কার কাছ থেকে কিনেছে? পাইকার রয়েছে তাদের কাছ থেকে কিনেছে। আর উনি হচ্ছে যে খুচরা একটি দুইটি বা এক প্যাকেট এরকম হচ্ছে যে শিক্ষার্থীদের কাছে আমাদের কাছে হচ্ছে যে বিক্রয় করে। তো আমরা ওনার কাছ থেকে কত দিয়ে কিনবো? আমরা হচ্ছে যে ওনার কাছ থেকে মনে করো 5 টাকা দিয়ে কিনলাম। তো উনি পাইকারদের কাছ থেকে কত টাকায় কিনেছিল? উনি হচ্ছে যে 4 টাকায় কিনেছিল এবং আমাদের কাছে বিক্রি করেছে কত টাকায়? আমাদের কাছে বিক্রি করেছে হচ্ছে 5 টাকা। এক্ষেত্রে তার কি হলো? এক্ষেত্রে হচ্ছে যে তার লাভ হলো। তো লাভ বলতে আমরা আবার বুঝি যে কাকে বোঝানো হয়। লাভ বলতে বোঝানো হয় হচ্ছে যে কোনো পণ্য যখন কেনা দামের চেয়ে
বেশি দামে বিক্রয় করা হয় তাকে হচ্ছে লাভ বলে। আবার অন্যদিকে যে ক্ষতি শব্দটি রয়েছে, এই যে ক্ষতি শব্দটি রয়েছে, ক্ষতি দ্বারা কি বোঝায়? ক্ষতি দ্বারা বোঝায় হচ্ছে যে যখন কোনো পণ্য তার কেনা দামের চেয়ে কম দামে বিক্রয় করা হয় তাকে ক্ষতি বলে। দোকানদার যদি কলমটি আমাদেরকে 4 টাকা, যে উনি কিনেছিলেন পাইকারের কাছ থেকে, উনার ক্রয় মূল্য কত? 4 টাকা। তো উনি যদি 4 টাকার কমে 3 টাকা, 2 টাকা এরকম দামে আমাদের কাছে বিক্রয় করতেন, তখন উনার কি হতো? তখন উনার হচ্ছে যে ক্ষতি হতো। তো আশা করি লাভ এবং ক্ষতি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো কি রয়েছে, তারপরে বলা আছে যে এই অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবে বা শিখতে পারবে। শুরুতে বলা আছে মুনাফা কি তা বলতে পারবে, তারপরে বলা আছে সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। তারপর কি বলা আছে চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। তারপরে দেখো একদম সর্বশেষ কি বলা আছে, ব্যাংকের হিসাব বিবরণী বুঝাতে, ব্যাংকের হিসাব বিবরণী বুঝতে ও ব্যাখ্যা করতে পারবে। তারপরে দেখো এখানে যে 2.1 যে অংশটি রয়েছে, এই যে 2.1 যে অংশটি রয়েছে সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে হচ্ছে যে একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন। এই প্রকৃত খরচকে কি বলে? এই প্রকৃত খরচকে হচ্ছে যে বিনিয়োগ বলে। তারপরে দেখো কি রয়েছে, তারপরে এখানে বলা আছে হচ্ছে এই বিনিয়োগকে লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসেবে ধরা হয়। তো বিনিয়োগকে কি হিসাবে ধরা হয়? বিনিয়োগকে হচ্ছে ক্রয় মূল্য হিসাবে ধরা হয় কোন বিষয়গুলো নির্ধারণের জন্য বা নির্ণয়ের জন্য? সেখানে হচ্ছে লাভ এবং ক্ষতি নির্ণয়ের জন্য। কাকে ক্রয় মূল্য হিসাবে ধরা হয়? বিনিয়োগকে হচ্ছে ক্রয় মূল্য হিসাবে ধরা হয়। তারপরে দেখো কি বলা আছে, আর যে মূল্যে ওই পণ্য বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়। তো লাভ বা মুনাফা কখন হয়? যখন আমি একটি পণ্য যত দিয়ে ক্রয় করেছি তার চেয়ে বেশি দামে সেটি বিক্রয় করতে পারবো, তখন হচ্ছে লাভ বা মুনাফা হয়। আর যদি তার বিপরীত ঘটে, অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে, আমার কেনা মূল্যের চেয়ে যত আমি বিক্রয় করলাম তা যদি কম হয়, এক্ষেত্রে আমাদের কি হবে? এক্ষেত্রে হচ্ছে যে ক্ষতি হবে। তারপরে দেখো কি বলা আছে, আবার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটি নয়। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তো লাভ বা ক্ষতি কার উপর হিসাব করা হয়? লাভ বা ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তারপরে যদি দেখো কি বলা আছে এখানে, এখানে বলা আছে হচ্ছে যে আমরা লিখতে পারি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তারপরে কি বলা আছে, তারপরে ক্ষতি সমান কি বলা আছে? ক্ষতি সমান বলা আছে হচ্ছে যে ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো দেখো উপরোক্ত বিষয় সম্পূর্ণ গুলো থেকে আমরা কি জানতে পারলাম? উপরের সম্পর্ক থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করা যায় তুলনার জন্য লাভ বা ক্ষতিকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। তো তুলনার জন্য লাভ বা ক্ষতিকে কি হিসাবেও প্রকাশ করা হয়? শতকরা হিসাবেও প্রকাশ করা হয়। তারপরে দেখো পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 13 নং পৃষ্ঠায় হচ্ছে যে একটি উদাহরণ দেওয়া আছে। উদাহরণে কি বলা আছে? উদাহরণে বলা আছে হচ্ছে যে একজন দোকানদার প্রতি হালি ডিম, প্রতি হালি বলতে এক হালি, কয় হালি বোঝানো হয়েছে? প্রতি হালি বলতে এখানে এক হালি ডিমকে হচ্ছে বোঝানো হয়েছে 25 টাকা দরে ক্রয় করে। কত টাকায় কিনে? এক হালি সমান কয়টি? এক হালি সমান হচ্ছে 4টি। তো 4টি ডিম কত টাকায় ক্রয় করে? 25 টাকায় ক্রয় করে। তারপরে কি বলা আছে? প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা তার শতকরা কত লাভ হবে? তো এখানে কয় হালি বোঝানো হয়েছে? 2 হালি। কয় হালি? 2 হালি বোঝানো হয়েছে। 2 হালি উনি কত টাকায় বিক্রয় করতে হবে? 2 হালি হচ্ছে 56 টাকায় বিক্রয়ের কথা বলা হয়েছে। তো দেখো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে যে শতকরা লাভ নির্ণয় করতে হবে। তো শুরুতে কি বলা আছে? এক হালি ডিমের ক্রয় মূল্য কত টাকা? এক হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, অর্থাৎ 4টি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। তারপরে 2 হালি এর মূল্য কত? 2 হালি এর ক্রয় মূল্য অবশ্যই 1 হালি এর দ্বিগুণ হবে। তো আমি যদি 25 কে কত দ্বারা গুণ করি? 2 দ্বারা গুণ করি, তখন গুণফল কত পাওয়া যাবে? গুণফল হচ্ছে 50 পাওয়া যাবে। 50 টাকা হচ্ছে কয় হালি ডিমের দাম? 50 টাকা হচ্ছে 2 হালি ডিমের দাম। তারপরে কি বলা আছে? তারপরে বলা আছে হচ্ছে যে দেখো যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হবে। তো উনি ডিম ক্রয় করেছিলেন কত টাকায়? উনি ডিম ক্রয় করেছিলেন হচ্ছে 50 টাকায়। আবার বিক্রি করেছেন কত টাকায়? বিক্রি করেছেন হচ্ছে 56 টাকায়। এক্ষেত্রে ওনার কি হয়েছে? এক্ষেত্রে হচ্ছে লাভ হয়েছে। কত লাভ হলো? 56 থেকে যদি 50 বিয়োগ করি তখন হচ্ছে 6 পাওয়া যায়। তো এই 6 টাকা হচ্ছে ওনার লাভ হয়েছিল। তো দেখো তারপরে এখানে কি বলা আছে? এখানে বলা আছে হচ্ছে যে এখানে লাভ সমান যে 6 টাকা নির্ণয় করা হয়েছে 50 টাকায়। উনার ক্রয় মূল্য কত ছিল? 50 টাকা। উনি 50 টাকায় কত টাকা লাভ করেছেন? 6 টাকা লাভ করেছেন। তো দেখো 50 টাকায় লাভ হয় কত টাকা? 6 টাকা। 1 টাকায় লাভ হয় কত টাকা?
1 টাকা লাভ হচ্ছে। এখানে দেখো যে এই বিষয়টিকে এখানে ভাগ হলো কিভাবে, এই বিষয়টিকে বোঝার জন্য আমরা এখানে দেখবো যে এই যে 50 সংখ্যাটি রয়েছে এটি হচ্ছে এই 1 থেকে বড়। যখন এটি 1 থেকে বড় হয় তখন এই সংখ্যাটি এই পাশে গেলে হচ্ছে ভাগ হয়, যখন ছোট হয় তখন হচ্ছে গুণ হয়। তো 1 হচ্ছে 50-এর চেয়ে কি, 1 হচ্ছে 50-এর চেয়ে ছোট এবং 50 বড়, যার ফলে এখানে কি হবে, 1 টাকায় কম লাভ হবে। তো 1 টাকায় যদি কম লাভ হয় তাহলে ভাগ হবে। তো এই 50 হচ্ছে এখন কোথায় গেছে, নিচে। তো এখানে হলো কত, 50/6। তারপর শতকরা বলতে, শত যে বিষয়টি রয়েছে, শত বলতে আমরা কত বুঝি, শত বলতে হচ্ছে আমরা 100 কে বুঝি। তো 100 টাকায় কত লাভ হবে, 100 টাকায় হচ্ছে যে 1 টাকার চেয়ে বেশি লাভ হবে না কম লাভ হবে, অবশ্যই বেশি লাভ হবে। তার জন্য কি হবে, গুণ হবে। যদি বেশি লাভ হয় তখন কি হবে, গুণ হবে। আবার যখন কম হবে তখন হচ্ছে ভাগ হবে। তো গুণ কোথায় হবে, এই 100 হচ্ছে উপরে গিয়ে গুণ হবে ভগ্নাংশ রেখা। তো 50 দিয়ে 100 কে ভাগ দিলে কত পাওয়া যায়, 2। 2 দিয়ে 6 কে গুণ দিলে কত পাওয়া যায়, 12 টাকা। তো শতকরা যে লাভের কথা বলা হয়েছিল, তো কত লাভ হলো, শতকরা লাভ হচ্ছে যে 12% লাভ হলো। এই যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নটির নাম কি, এই চিহ্নটিকে ইংরেজিতে বলা হয় হচ্ছে পার্সেন্ট, এবং বাংলায় কি বলা হয়, বাংলায় বলা হয় হচ্ছে যে শতকরা। বাংলায় গণিতের ভাষায় বলা হয় শতকরা। তো দেখো তোমরা হচ্ছে যে যখন এখানে হিসাব করবে তখন এখানে যে সংখ্যাটি পাবে, অর্থাৎ উত্তর যেটি পাবে, এখানে কিন্তু শতকরার যে শতাংশের যে চিহ্নটি রয়েছে সেটি কিন্তু এখানে ব্যবহার করতে পারবে না। একটি ব্যবহার করতে পারবে, উত্তরের জন্য যে লাইনটি লিখবে সেই লাইনে হচ্ছে শতাংশ চিহ্ন বা পার্সেন্ট চিহ্ন ব্যবহার করতে পারবে, কিন্তু এই জায়গায় হিসাবের জায়গায় হচ্ছে পার্সেন্ট চিহ্ন ব্যবহার করতে পারবে না। তার পিছে কি লিখতে হবে, তার পিছনে হচ্ছে যে একক লিখতে হবে। তারপরে দেখো উদাহরণ 2 কি বলা আছে, যে উদাহরণ 2টি রয়েছে এখানে বলা আছে, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। 8% ক্ষতি বলতে কি বোঝানো হয়েছে, এই যে 8% ক্ষতি বলতে কি বোঝানো হয়েছে, বোঝানো হচ্ছে যে উনি যদি 100 টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করতেন সেখানে তার 8 টাকা ক্ষতি হতো, অর্থাৎ 100 এর চেয়ে 8 টাকা কম দামে তিনি ছাগলটি বিক্রয় করতেন। তারপরে আবার কি বলা আছে, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তাহলে উনি যে টাকা দিয়ে ক্রয় করেছেন সেই টাকার চেয়ে যদি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন তাহলে কি হতো, তাহলে হচ্ছে 8% বা 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে যে ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো দেখো ছাগলটির ক্রয় মূল্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি। প্রথমে হচ্ছে আমরা লিখবো, কি লিখবো, আমরা লিখবো হচ্ছে যে ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে, ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। যখন ক্ষতি হয় তখন হচ্ছে আমাদের ক্রয় মূল্যের চেয়ে টাকার পরিমাণ কমে না বাড়ে, অবশ্যই কমে। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ক্রয় মূল্য থেকে এই ক্ষতির পরিমাণ বিয়োগ করতে হবে বিক্রয় মূল্য নির্ণয় করতে হলে। তো দেখো এই হচ্ছে যে 100 থেকে কত বিয়োগ করতে হবে, 100 থেকে হচ্ছে 8 বিয়োগ করতে হবে। 100 থেকে 8 বিয়োগ করলে কত পাওয়া যাবে, 100 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 92 পাওয়া যাবে। তো দেখো যদি 8% ক্ষতিতে আমরা হিসাব করি তখন বিক্রয় মূল্য কত পাওয়া যাবে, বিক্রয় মূল্য হচ্ছে 92 টাকা। আবার যদি 8% লাভে আমরা বিক্রয় করি তখন কি হবে, তখন হচ্ছে ক্রয় মূল্যের সাথে লাভের পরিমাণ যোগ হবে। তো এখানে ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা, এবং লাভ কত, 8 টাকা। তখন লাভের পরিমাণ কত হবে বা বিক্রয় মূল্য কত হবে, 108 টাকা। তো দেখো বিক্রয় মূল্য বেশি হয়, কত টাকা বেশি হয়েছে বিক্রয় মূল্য, 108 থেকে যদি আমরা 92 বিয়োগ করি তখন হচ্ছে যে পরিমাণ বেশি লাভ হয়েছে সেটা নির্ণয় করা যাবে। তো দেখো কত টাকা লাভ হয়েছে, এখানে 16 টাকা। এরপরে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে যে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা ছিল, ক্রয় মূল্য ছিল এই যে আমরা ধরেছিলাম 100 টাকা। তো 16 টাকায় যখন বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য কত টাকা, তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আবার বিক্রয় মূল্য যখন 1 টাকা হয় তখন ক্রয় মূল্য কি হবে, তার চেয়েও কম হবে। তো 16 দিয়ে কি করতে হবে, 16 দিয়ে হচ্ছে 100 কে ভাগ করতে হবে। তারপরে কত টাকা বলা হয়েছে, 800 টাকার হিসাব দেওয়া হয়েছে। তো 800 টাকা কার চেয়ে বেশি, 800 টাকা হচ্ছে 1 এর চেয়ে বেশি। যদি 800 টাকা 1 এর চেয়ে বেশি হয় তাহলে 800 টাকা লাভের 800 টাকা হচ্ছে ক্রয় মূল্যের পরিমাণও বেশি হবে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হচ্ছে গুণ হবে। তো গুণ কোথায় হবে, ভগ্নাংশ রেখার উপরে, এই যে উপরে গুণ হয়েছে তখন এই 16 দ্বারা কাকে ভাগ দেওয়া হয়েছে, 16 দ্বারা 800 কে ভাগ দিলে কত পাওয়া যায়, 50। 50 দ্বারা 100 কে গুণ দিলে কত, 50 দ্বারা 100 কে গুণ দিলে হচ্ছে যে 5000 টাকা পাওয়া যায়। তো এক্ষেত্রে ছাগলটির ক্রয় মূল্য আমরা কত পেলাম, ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 5000 টাকা পাওয়া গিয়েছে। তারপরে দেখো পরবর্তী যে পৃষ্ঠাটি রয়েছে 14 নং পৃষ্ঠা, সেখানে কি বলা আছে, সেখানে হচ্ছে যে নিচের খালি ঘরগুলো পূরণ করো। তো এখানে কিছু টাকা দেওয়া আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে। তারপরে দেখো
অনুশীলনী যে 2.2 যে অংশটি রয়েছে, এখানে যে অংশটি রয়েছে 2.2 মুনাফা বা প্রফিট, সেটি বলতে আমরা কি বুঝি? মুনাফা বলতে আমরা একবারে শুরুতেই আলোচনা করে চলে এসেছি মুনাফা কাকে বলে। আবার বলার চেষ্টা করি আমি, মুনাফা হচ্ছে যে যখন কোনো ব্যবসায় কোনো বিনিয়োগ থেকে খরচ বাদ দেওয়ার পর যে অতিরিক্ত অর্থ অর্জিত হয় তাকে মুনাফা বলে। তো দেখো তোমাদের বইয়ে কি বলেছে, বইয়ে বলেছে হচ্ছে যে ফরিদা বেগম তার কিছু জমানো টাকা ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি 10,000 টাকা ব্যাংকে আমানত রাখলেন। 1 বছর পর ব্যাংকের হিসাব নিতে গিয়ে দেখলেন তার জমা টাকার পরিমাণ 700 টাকা বৃদ্ধি পেয়ে 10,700 টাকা হয়েছে। 1 বছর পর ফরিদা বেগমের টাকা কিভাবে 700 টাকা বৃদ্ধি পেল? তো দেখো এই যে বিষয়টি রয়েছে টাকা বৃদ্ধি পাওয়ার অর্থাৎ মুনাফা যে অর্জিত হয়েছে সেই বিষয়টি আমরা উপরে আলোচনা করেছি। তারপরে দেখো আবার এখানে কি বলা আছে, এখানে বলা আছে হচ্ছে যে ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা, গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা অর্জন করে। তো দেখো প্রথমে কে ব্যাংকে টাকা জমা রেখেছে? প্রথমে হচ্ছে যে ফরিদা বেগম ব্যাংকে কত টাকা জমা রেখেছে? ব্যাংকে হচ্ছে 10,000 টাকা জমা রেখেছে। ব্যাংক আবার এই 10,000 টাকাকে কি করেছে? ব্যাংক আবার এই 10,000 টাকাকে অন্য আরেকজনের কাছে হচ্ছে বিনিয়োগ করেছে। তখন যখন এই ব্যক্তিটি বিনিয়োগের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয় তখন হচ্ছে যে মূল টাকার সাথে কিছু লাভ বা মুনাফাও ব্যাংকে সে প্রদান করতে হয়। তখন ব্যাংক তার লাভের টাকা আবার কাকে দেয়? ব্যাংক তার লাভের টাকা আবার হচ্ছে যে মূল যে টাকার মালিক, অর্থাৎ এখানে মূল টাকার মালিক কে ছিল? ফরিদা বেগম। তাকে হচ্ছে অতিরিক্ত টাকা প্রদান করে তার মূল টাকার সাথে। তারপরে দেখো কি বলা আছে, ব্যাংক সেখান থেকে আমানতদারকে কিছু টাকা দেয়। এই টাকাই হচ্ছে আমানতকারীর প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ। আর যে টাকা প্রথম ব্যাংকে জমা রাখা হয়েছিল তা তার মূলধন বা আসল। দেখো এখানে মূলধন বা আসল বলতে আমরা কি বুঝি? মূলধন যে শব্দটি রয়েছে, মূলধন বলতে আমরা বুঝি হচ্ছে যে যখন ব্যবসা শুরু করার জন্য বা এটি পরিচালনার জন্য মালিক যে অর্থ সম্পদ বা পণ্য বিনিয়োগ করেন তাকে মূলধন বলে। তারপরে দেখো আসল যে শব্দটি রয়েছে, এই যে আসল, এই আসল বলতে আমরা কি বুঝি? আসল বলতে হচ্ছে যে আসল বলতে আমরা বুঝি হচ্ছে যে বিনিয়োগকৃত বা ধার দেওয়া বা নেওয়া মূল টাকাকে বোঝায়। তারপরে দেখো এখানে কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে যে কারো কাছে টাকা জমা রাখা বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন। এই প্রক্রিয়া মূলধন, মুনাফার হার, সময় ও মুনাফার সাথে সম্পর্কিত। তারপরে দেখো কি বলা আছে এখানে, এখানে বলা আছে হচ্ছে যে মুনাফার হার। 100 টাকায় 1 বছরে মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। তো মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা কাকে বলে? মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা হচ্ছে 100 টাকায় 1 বছরে মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে সময়কাল। সময়কাল বলতে কি বোঝানো হয়েছে? সময়কাল বলতে হচ্ছে যে যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে সময়কাল বলা হয়। তারপরে কি বলা আছে? সরল মুনাফা। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে। এ শুধু মুনাফা বলতে সরল মুনাফাকেই বোঝানো হয়। শুধু মুনাফা বলতে তাকে বোঝানো হয়, শুধু মুনাফা বলতে হচ্ছে যে সরল মুনাফাকে বোঝানো হয়। তারপরে দেখো কি বলা আছে, তারপরে এখানে বলা আছে হচ্ছে যে এই অধ্যায়ে আমরা নিচের বীজগণিতীয় প্রতীকগুলো ব্যবহার করব। তো মূলধন বা আসলকে ইংরেজিতে কি বলে? মূলধন বা আসলকে ইংরেজিতে হচ্ছে যে প্রিন্সিপাল বলে। এক্ষেত্রে মূলধন বা আসলকে সাংকেতিক চিহ্ন ইংরেজি পি বর্ণমালা দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে মুনাফার হার। মুনাফার হারকে ইংরেজিতে বলে রেট অফ ইন্টারেস্ট। এখানে আর দ্বারা হচ্ছে স্মল আর দ্বারা কাকে প্রকাশ করা হয়? স্মল আর দ্বারা হচ্ছে মুনাফার হারকে প্রকাশ করা হয়। তারপর সময়কে প্রকাশ করতে কি ব্যবহার করা হয়? স্মল লেটার হচ্ছে ইংরেজি স্মল লেটার এন ব্যবহার করা হয়। ইংরেজিতে সময়কে টাইম বলা হয়। তারপরে মুনাফা বা প্রফিট কে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রফিট বা মুনাফাকে হচ্ছে আয় দ্বারা প্রকাশ করা হয়। কোনটি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা। তারপরে সবৃদ্ধি মূলধন অর্থাৎ মুনাফা এবং আসল যেখানে একসাথে থাকে তাকে ইংরেজিতে কি বলে? টোটাল অ্যামাউন্ট বলে। টোটাল অ্যামাউন্টকে ইংরেজি ক্যাপিটাল লেটার এ দ্বারা প্রকাশ করা হয়। ইংরেজি ক্যাপিটাল লেটার কোনটি দ্বারা? ইংরেজি ক্যাপিটাল লেটার হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে দেখো মুনাফা আসল সমান কি? মুনাফা আসল সমান হচ্ছে আসল যোগ মুনাফা। এক্ষেত্রে আসল কি? এক্ষেত্রে আসল হচ্ছে পি এবং মুনাফা কি? মুনাফা হচ্ছে আই। তো মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফা আসলকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। যার ফলে এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এ ইজ ইকুয়াল টু হচ্ছে যে
পি প্লাস আই লেখা যায়। তারপরে দেখো পরবর্তী যে পৃষ্ঠা রয়েছে সেখানে কি বলা আছে, পরবর্তী পৃষ্ঠা হচ্ছে মুনাফা সংক্রান্ত সমস্যা। এখানে কি বলা আছে, মুনাফা সংক্রান্ত সমস্যা। তো দেখো শুরুতে কি বলা আছে, আসল মুনাফার হার, সময় ও মুনাফা, এই চারটি উপাত্তের যে কোনো তিনটি জানা থাকলে বাকি উপাত্তটি বের করা যায়। যেমন এখানে আসল বলতে আমরা কি বুঝি, আসল বলতে হচ্ছে এই পি কে বুঝি। তারপরে মুনাফার হার বলতে আমরা কোনটিকে বুঝি, এই যে মুনাফার হার স্মল লেটার, আর কে বুঝি। তারপরে সময় দ্বারা কাকে বোঝানো হয়, এম কে। তারপরে মুনাফা দ্বারা কি ইংরেজি বর্ণমালা আই কে নির্দেশ করা হয়। তো দেখো আমাদেরকে যদি এই যে কয়টি উপাত্ত এখানে রয়েছে, পি একটি, আর একটি, এন একটি, আই একটি, এই চারটির মধ্যে যে কোনো তিনটি জানা থাকলে তার বাকি যে একটি থাকে সেটি হচ্ছে নির্ণয় করা যায়। মনে করো আমার জানা আছে হচ্ছে যে পি আর এন, এক্ষেত্রে আমি মুনাফা আই নির্ণয় করতে পারবো। আবার মনে করো যে আমার জানা আছে হচ্ছে আই, এন এবং আর, এক্ষেত্রে আমি আসল পি নির্ণয় করতে পারবো। তো এখানে দেখো কোন কি বলা আছে, মুনাফা নির্ণয়। কি নির্ণয়, মুনাফা, অর্থাৎ আই যেটি রয়েছে, চলক বা নির্দেশক যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে মুনাফা। তো দেখো উদাহরণ তিনি কি বলা আছে, হচ্ছে যে রমিত সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংক বার্ষিক মুনাফা, অর্থাৎ এক বছরে, বার্ষিক বলতে কত বছর, এক বছর, কত বছর বোঝানো হয়েছে, এক বছরে 10% লাভ হলে, অর্থাৎ 100 টাকায় কত টাকা, 100 টাকায় হচ্ছে যে উনি 10 টাকা লাভ করেন। তারপরে কি বলা আছে, 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন, মুনাফা আসল কত হবে। এক্ষেত্রে কি বোঝানো হয়েছে, মুনাফা বলতে বোঝানো হয়েছে যে উনি কত টাকা লাভ করবেন, আর মুনাফা আসল বলতে হচ্ছে যে উনার যে প্রথমে টাকা ব্যাংকে জমা রেখেছিলেন এবং লাভ যত হয়েছে এই দুইয়ের পরিমাণকে একসাথে করলে হচ্ছে মুনাফা আসল পাওয়া যায়, সেটিকে বোঝানো হয়েছে। তো এটি সমাধান করার জন্য আমরা কি করব, এটি সমাধান করার জন্য আমরা হচ্ছে যে প্রথমে কি লিখবো, 100 টাকায় মুনাফা হয় এক বছরে কত টাকা, 100 টাকায় মুনাফা হয় এক বছরে 10 টাকা। তো এই যে 10% বলা ছিল, মুনাফার হার কত বলা ছিল 10%, তার এটির মানে পার্সেন্ট দ্বারা কত বোঝায়, পার্সেন্ট দ্বারা হচ্ছে শতকে বোঝায়। তো 100 টাকায় উনি কত টাকা লাভ করতেন, 10 টাকা। তো শুরুতেই লিখতে হবে 100 টাকায় লাভ করেন, 100 টাকায় এক বছরে মুনাফা বা লাভ করেন 10 টাকা, অতএব 1 টাকায় এক বছরে অবশ্যই 100 টাকার চেয়ে কম মুনাফা অর্জন করবেন। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে ভাগ দিতে হবে। তারপরে দেখো উনার যে ব্যাংকে প্রথমে যে টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ উনার আসল যে টাকার পরিমাণ ছিল সেখানে কত ছিল, 5,000 টাকা। 5,000 টাকায় উনি 1 টাকার থেকে কি অধিক মুনাফা অর্জন করবেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে এই পাশে গুণ হবে। তো উপরে হচ্ছে গুণ হলো, তারপরে সময় কত দেওয়া ছিল, সময় হচ্ছে এই যে এন সমান কত মাস, 6 বছর দেওয়া ছিল, এন সমান হচ্ছে 6 বছর দেওয়া ছিল। তো 6 বছরে অবশ্যই উনি কি করবেন, এক বছরের চেয়ে অধিক মুনাফা অর্জন করবেন। এক্ষেত্রে 6 কি হবে, 6 হচ্ছে এই যে উপরে গুণ হবে। তো দেখো এটির হিসাবে কিভাবে করতে হবে, 100 দ্বারা হচ্ছে কাকে ভাগ দেওয়া হলো, 100 দ্বারা যদি আমি 5,000 কে ভাগ দিই, এক্ষেত্রে ভাগফল পাওয়া যাবে 50। তারপরে দেখো এই 10 দ্বারা 50 কে গুণ, এবং 50 কে 10 দ্বারা গুণ করলে 500 পাওয়া যায়। 500 কে কত দ্বারা গুণ, 500 কে হচ্ছে 6 দ্বারা গুণ, কত দ্বারা গুণ, 6 দ্বারা। এই 500 কে 6 দ্বারা গুণ করলে কত পাওয়া যায়, 3,000 টাকা পাওয়া যায়। এক্ষেত্রে ওনার মুনাফা কত হলো, এক্ষেত্রে মুনাফা হচ্ছে 5,000 টাকায় 6 বছরে মুনাফা হয় কত টাকা, 3,000 টাকা। মুনাফা আসল কত হবে, তাহলে মুনাফা ছিল কত, মুনাফা ছিল হচ্ছে 3,000 এবং আসল ছিল কত, আসল ছিল হচ্ছে 5,000। এই আসল এবং এই মুনাফা যদি যোগ করা হয় তখন কত হাজার পাওয়া যাবে, তখন হচ্ছে 8,000 পাওয়া যাবে। তো উনি মুনাফা এবং আসল কত পেলেন, মুনাফা এবং আসল পেলেন হচ্ছে যে 8,000 টাকা। তারপরে দেখো কি বলা আছে, তারপরে এখানে হচ্ছে যে সূত্র দেয়া আছে, কার সূত্র, মুনাফা নির্ণয়ের এবং মুনাফা আসল নির্ণয়ের সূত্র দেয়া আছে। তো মুনাফা নির্ণয়ের সূত্র কি, মুনাফা হচ্ছে যে মুনাফা সমান এই যে মুনাফা, এই মুনাফা সমান কি লেখা যায়, এই মুনাফা সমান হচ্ছে যে আসল গুণ মুনাফার হার, মুনাফার হার গুণ কি লেখা যায়, মুনাফার হার গুণ হচ্ছে সময় লেখা যায়, কি লেখা যায়, সময় লেখা যায়। তো দেখো মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়, মুনাফাকে হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা। তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে গুণ। তারপরে মুনাফার হারকে কি দ্বারা, স্মল লেটার আর দ্বারা প্রকাশ করা হয়। তারপরে সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়, সময়কে হচ্ছে
এন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা আই সমান কি লিখতে পারি? আমরা আই সমান লিখতে পারি হচ্ছে যে পি আর এন, তারপরে মুনাফা আসল। এই যে মুনাফা আসল রয়েছে, মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। এক্ষেত্রে আসলকে পি দ্বারা এবং মুনাফাকে কি দ্বারা? আই দ্বারা। তো আমরা এ সমান কত লিখতে পারি? এ সমান লিখতে পারি হচ্ছে যে পি প্লাস আই বা পি যোগ আই। তারপরে দেখো কি বলা আছে, উদাহরণ যে 3 দেওয়া ছিল সেটি হচ্ছে বিকল্প সমাধান, এই জায়গায় দেওয়া আছে। বিকল্প সমাধানটি আমরা কিভাবে করতে পারি? আমরা হচ্ছে যে আই ইজ ইকুয়াল টু পি আর এন সূত্র প্রয়োগ করে হচ্ছে যে বিকল্প সমাধানটি আমরা করতে পারি। তারপরে দেখো পরবর্তী পৃষ্ঠায় কি বলা আছে, 16 নং যে পৃষ্ঠাটি রয়েছে সেখানে হচ্ছে যে আসল বা মূলধন নির্ণয়ের কথা বলা হয়েছে। আসল বা মূলধন আমরা কিভাবে নির্ণয় করব? তো আসল কি সেই বিষয়ে হচ্ছে যে ইতিমধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এখানে হচ্ছে যে উদাহরণ দেখানোর চেষ্টা করব। তো দেখো উদাহরণে কি বলা আছে, উদাহরণে বলা আছে হচ্ছে যে আসল বা মূলধন নির্ণয়। তো উদাহরণটি দেখো, শতকরা বার্ষিক 8 সমস্ত 2/1 টাকা মুনাফায় কত টাকা 6 বছরে মুনাফা 2550 টাকা হবে। এখানে কি বলা আছে? এখানে বলা আছে হচ্ছে যে 6 বছরে উনি লাভ করবেন কত টাকা? উনি লাভ করবেন হচ্ছে 2550 টাকা। এক্ষেত্রে উনার আসল কত ছিল? আসল হচ্ছে এখানে দেয়া নেই, আসল আমাদেরকে কি করতে হবে? আসল হচ্ছে নির্ণয় করতে হবে। তো দেখো মুনাফার হার আর সমান কত দেয়া ছিল? এই যে মুনাফার হার আর সমান হচ্ছে 8 সমস্ত 2/1 বা পার্সেন্ট। তো আর সমান কি লিখতে পারো? আর সমান হচ্ছে 8 সমস্ত 2/8 1% দেওয়া ছিল। তো দেখো এটিকে আমরা যদি সমস্ত বাঙ্গাই, তো 2 দ্বারা কাকে গুণ দিতে হবে? 2 দ্বারা 8 কে গুণ করলে কত পাওয়া যাবে? 16। তার সাথে যোগ করলে কত? 17। তো এখানে দাঁড়ায় হচ্ছে 2/17। এই 2/17 কে পার্সেন্ট উঠাতে হলে কত দ্বারা গুণ দিতে হবে? 2/17 কে পার্সেন্ট উঠাতে হলে হচ্ছে 100/1 দ্বারা গুণ দিতে হবে। কত দ্বারা গুণ দিতে হবে? 100/1। তো 100/1 দ্বারা গুণ দিলে কত পাওয়া যাবে? 2 গুণ যদি আমরা লিখি 100 আর উপরে কত? উপরে হচ্ছে 17। তো এইভাবে হচ্ছে যে পার্সেন্ট উঠিয়ে আমরা এই বিষয়টিকে, অর্থাৎ মুনাফার হারকে আমরা লিখতে পারি। তারপরে আসল কত? আসল হচ্ছে যে দেওয়া নেই। এন সমান কত বছর? এন সমান হচ্ছে 6 বছর দেওয়া ছিল। এবং মুনাফা কত দেওয়া ছিল? আই সমান দেওয়া ছিল হচ্ছে 2550 টাকা। তো আমরা কিভাবে লিখবো? আমরা জানি হচ্ছে যে আমরা জানি আই সমান পি আর এন। তো আমরা নির্ণয় করবো কোনটিকে? পি নির্ণয় করব। তো আমরা যদি পি নির্ণয় করি, পি সমান আমরা কোনটি পাবো? বাকি অংশকে আমরা যদি কোন দিকে নেই? ডান দিকে নেই, তখন হচ্ছে যে সেটি ভাগ হয়ে নিচে চলে যায়। তো আমরা পি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? পি ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে যে আই বাই আর এন। তো এখানে আই বা মুনাফা কত ছিল? আই বা মুনাফা ছিল 2550 টাকা। আর কত ছিল? আর আমরা হচ্ছে ভেঙে পেয়েছিলাম এখানে কত? 17। 2 গুণ 100/1 কত? 17। এবং সময় কত? সময় হচ্ছে 6 বছর। তো এই মানগুলো হচ্ছে এখানে বসানো হয়েছে। তারপরে হিসাব করে কত পাওয়া গেছে? তারপরে হিসাব করে হচ্ছে 5000 টাকা পাওয়া গেছে। তারপরে দেখো কি বলা আছে, তারপরে যে মুনাফার হার নির্ণয়, উদাহরণ যে 5 দেওয়া আছে সেখানে কি বলা আছে? সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে হচ্ছে শতকরা বার্ষিক কত মুনাফায়? 3000 টাকা। 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। তো এখানে কত টাকা বলা আছে? 3000। এই 3000 দ্বারা কাকে বোঝানো হয়েছে? আসল যে টাকা রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। সময় কত বছর? 5 বছর। অর্থাৎ এন সমান কত? এন সমান হচ্ছে 5 বছর। এবং মুনাফা, এই যে মুনাফা রয়েছে 1500 টাকা, এই 1500 টাকা দ্বারা কাকে বোঝানো হয়েছে? আই কে নির্দেশ করা হয়েছে। এই 1500 টাকা দ্বারা আই কে হচ্ছে নির্দেশ করা হয়েছে। তো এখান থেকে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? এখান থেকে হচ্ছে আর দেয়া নেই, এই যে আর মুনাফার হার, এটি হচ্ছে নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি? আমরা জানি হচ্ছে যে আই সমান কত? আই সমান পি আর এন। তো আর সমান আমরা কি লিখতে পারি? আর সমান আমরা লিখতে পারি হচ্ছে যে আই বাই পি এন। তো এখানে আই কত দেয়া ছিল? আই হচ্ছে 1500। তারপরে পি কত? আসল হচ্ছে 3000 টাকা। সময় কত? সময় কত বছর ছিল? সময় হচ্ছে 5 বছর। তো এই হচ্ছে মান বসালাম এখানে। আই সমান কত? আই সমান হচ্ছে 1500, পি সমান 3000 এবং সময় এন সমান 5। তো দেখো হিসাব করার পর আমার কত আসে? হিসাব, এই অংশটি হিসাব করার পর বা কাটাকাটি করার পর আসে হচ্ছে 10% বা 10%। এটি হচ্ছে কি? এটি হচ্ছে মুনাফার হার। মুনাফার হারকে কিভাবে লিখতে হয়? পার্সেন্ট আকারে হচ্ছে লিখতে হয়। তো দেখো তারপরে 17 নং পৃষ্ঠায় কি বলা আছে? 17 নং পৃষ্ঠায় হচ্ছে উদাহরণ 6 দেওয়া আছে। উদাহরণ 6 কি বলা আছে? কোন আসল 3 বছরের মুনাফা আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের কত? 8/3 অংশ হলে
আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো এক্ষেত্রে দেখো মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা এবং আসল একসাথে কত দেওয়া আছে 5,500, এবং মুনাফা আসলের কত অংশ, মুনাফা আসলের হচ্ছে 8/3 অংশ। তো আমরা কি জানি, আমরা জানি দেখো আমরা জানি হচ্ছে আসল যোগ মুনাফা সমান কত, আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। তো এখানে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, এখানে হচ্ছে আসল এবং মুনাফার হার নির্ণয় করতে হবে। তো আমরা লিখতে পারি এই যে অংশটি রয়েছে এটিকে লিখলাম এই জায়গায়, তারপরে তার আসল মুনাফার কত অংশ ছিল 8/3 অংশ, আমরা লিখলাম আসল যোগ আসলের 8/3 সমান কত 5,500। তো দেখো এখানে আসলের কত অংশ, আসলের হচ্ছে 1 অংশ, এবং মুনাফা আসলের কত 8/3 অংশ, এই দুটি অংশ আমরা যোগ করলাম, তারপরে গুণ দিলাম কত আসল, আর এই নিচে ডান পাশে, এই ডান পাশে কত ছিল আগে থেকে হচ্ছে 5,500 ছিল। তো দেখো এই যে ভগ্নাংশটি রয়েছে এটি যদি আমরা ভাঙি তখন এখানে কত পাওয়া যায়, এখানে পাওয়া যায় হচ্ছে 8/11, তারপরে রয়েছে গুণ, এই যে দিলাম হচ্ছে গুণ, তারপরে কত, তারপরে হচ্ছে আসল, এখানে কত রয়েছে 5,500, তারপরে দেখো এই আসল সমান, এই যে আসল, এই আসল সমান আমরা কি লিখতে পারি, এই যে অংশটি রয়েছে এটি কিন্তু এখানে ভাগ আকারে ছিল, এটি যদি এই পাশে চলে আসে অর্থাৎ ডান পাশে, তখন কি হবে, তখন হচ্ছে তার বিপরীত অর্থাৎ উল্টে গিয়ে কি হবে, উল্টে গিয়ে হচ্ছে গুণ হবে। তো এখানে 11 যাবে কোথায়, 11 যাবে হচ্ছে হরে, এবং 8 কোথায় যাবে, 8 যাবে হচ্ছে লবে। তো দেখো এই অংশটি কাটাকাটির পর কত আসে, এই অংশটি কাটাকাটির পর ফলাফল আসে হচ্ছে 4,000 টাকা। তো মুনাফা সমান কত পাওয়া গেল, মুনাফা সমান হচ্ছে যে কত পাওয়া গেল, মুনাফা সমান হচ্ছে 1,500 টাকা পাওয়া গেল। তো 1,500 কিভাবে পেলাম, 1,500 হচ্ছে যে মুনাফা আসল থেকে আমরা আসল বিয়োগ করলাম, আসল আমরা কত পেয়েছিলাম, আসল হচ্ছে 4,000, মুনাফা আসলে একসাথে কত দেওয়া ছিল, মুনাফা আসলে একসাথে হচ্ছে যে 5,500 টাকা দেওয়া ছিল, কত দেওয়া ছিল 5,500, এই 5,500 থেকে কত বিয়োগ 4,000 বিয়োগ করলে কত পাওয়া গিয়েছে 1,500 টাকা। আবার দেখো আবার আমরা কি লিখতে পারি, আবার আই সমান কত, আই সমান হচ্ছে পি আর এন বা পিএনআর, এক্ষেত্রে আর সমান কি, আর সমান হচ্ছে যে আই বাই পিএন। তো মুনাফার হার নির্ণয় করতে হলে মুনাফা কোথায় বসাতে হবে, মুনাফা হচ্ছে উপরে, তারপরে পিএন অর্থাৎ আসল গুণ কত, আসল গুণ হচ্ছে সময়, আসল কত, আসল হচ্ছে 4,000 পাওয়া গিয়েছিল, কত হাজার 4,000, আর সময় কত বছর, সময় হচ্ছে 3 বছর ছিল। তো এই অংশটি যদি তোমরা হিসাব করো তখন কত পাওয়া যায়, তখন পাওয়া যায় হচ্ছে যে 12 সমস্ত 2/1% বা শতাংশ। তারপর দেখো পরবর্তী যে 7 নং প্রশ্ন রয়েছে, এই 7 নং প্রশ্নে কি বলা আছে, সময় নির্ণয়ের কথা বলা হয়েছে, কার কথা, এখানে হচ্ছে সময় নির্ণয় কিভাবে করতে হয় সেটিকে দেখানো হয়েছে। তো দেখো প্রশ্ন কি বলা আছে, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকা মুনাফা, 10,000 টাকার মুনাফা কত হয় 4,800 টাকা হবে। তো এখানে আসল কত দেয়া আছে, এখানে আসল এই যে আসল, আসল কত 10,000, মুনাফা কত 4,800, এবং মুনাফার হার কত 12%। এখন কি নির্ণয় করতে হবে, দেখো কি নেই, কত বছরে, কত মাসে বা কত দিনে এটি কিন্তু বলা নেই, অর্থাৎ সময় দেয়া নেই, সময় কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমরা সূত্র কি জানি, আমরা জানি হচ্ছে যে আই সমান পি আর এন, এখানে আই দ্বারা মুনাফা বোঝায়, পি দ্বারা আসল, আর দ্বারা মুনাফার হার, এবং এন দ্বারা সময়। তো আমরা নির্ণয় করব কোনটি, আমরা নির্ণয় করব হচ্ছে এন। তো আমরা এন সমান কি লিখতে পারি, আমরা এন সমান লিখতে পারি হচ্ছে যে আই বাই পি আর, আই বাই কি লিখতে পারি, আই বাই হচ্ছে পি আর লিখতে পারি। তো দেখো প্রশ্নে কি কি দেওয়া আছে, প্রশ্নে হচ্ছে যে মুনাফা সমান কত দেওয়া ছিল 4,800, এবং আসল সমান কত দেওয়া ছিল, আসল সমান হচ্ছে 10,000 দেওয়া ছিল। তো মুনাফার হার কত ছিল 12%, এই 12% বা 12% কে কিন্তু আমরা ভেঙেও চাইলে লিখতে পারি। আমরা হচ্ছে যে এই যে 12% যদি পার্সেন্ট বা শতাংশ চিহ্নটি উঠাতে চাই তখন কি করতে হবে, এই 12কে কত দ্বারা ভাগ দিতে হবে, 100/1 দ্বারা। তো উপরে 12 আর নিচে কত, নিচে হচ্ছে 100। তো 100 দ্বারা যদি আমি 12কে ভাগ দিই তখন কত পাওয়া যাবে, 12কে ভাগ দিলে হচ্ছে 0.12 পাওয়া যাবে, কত পাওয়া যাবে 0.12। তো দেখো এখানে এই যে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়েছে, তারপর মুনাফা আই, তারপরে আসল পি, তারপরে মুনাফার হার হচ্ছে আর, এই অনুযায়ী মুনাফা কত বসানো হয়েছে, মুনাফা হচ্ছে 4,800, মুনাফা আসল কত, আসল হচ্ছে 10,000, এবং মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে এই 100/1 অথবা 0.12, যে কোনো একটা লিখলেই হবে। তারপরে দেখো এই অংশটি হিসাব করা হয়েছে, এই অংশটি হিসাব করলে কত পাওয়া যায়, এই অংশটি হিসাব করলে হচ্ছে সময় 4 বছর পাওয়া যায়। তো এই ছিল আজকের তোমাদের গণিত প্রথম পর্বের আলোচনা।